আগে শোনেন, আমার মুখে একটা কথা জোর করে দিয়ে আপনাকে আপনি এটি নামান প্লিজ। সৈয়দ আব্দুল্লাহ, আপনাকে এটি নামাতে হবে। এটি কোনো নাট্যমঞ্চ নয়, এটি আমরা একটা একাডেমিক ডিসকাশন করব। আপনারা যদি একে অন্যের প্রতি শ্রদ্ধা না রাখেন আমরা আলোচনাটা করতে পারবো না। নিঝুম মজুমদার প্লিজ। তানভীর ভাই, ও এখন যেটা করেছে এর পরে ওকে এখানে রাখা যাবে না। আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান, আপনি আমার সাথে আলোচনা করতে চান। নো নো, ও কি করেছে আপনি দেখেছেন? আপনি এটি নামান। সৈয়দ আব্দুল্লাহ, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার বিনীত অনুরোধ। আপনার কি মনে হয় দর্শক, বর্তমানে সোশ্যাল মাধ্যমে এই হারপিক নিয়ে নানান আলোচনা সমালোচনা হচ্ছে বা হারপিক নিয়ে কিন্তু ব্যাপক ট্রল হচ্ছে। তো সেই ভাইরাল হওয়া ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। একটি টক শোতে নিজাম মজুমদারকে কিন্তু এই হারপিক খাওয়াতে চেয়েছেন সৈয়দ আব্দুল্লাহ। তো বন্ধুরা, যাই হোক, আমি মূল ভিডিওতে চলে যাব। আজকের ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং একটি ভিডিও। সেই টক শোতে কি হয়েছে সে সকল কিছু জানতে পারবেন আজকের ভিডিওটি থেকে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটিতে নতুন প্রবেশ করছেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। দেখুন, তো আমার আজকের আলোচনায় মূল আলোচনাটা আমি নিঝুম মজুমদারকে দিয়ে শুরু করতে চাই। নিঝুম মজুমদার, আপনার কাছে আমি জানতে চাইবো যে কোন প্রেক্ষাপটে আপনার কাছে মনে হলো যে আন্তর্জাতিক আদালতে এই মামলাটি অভিযোগটি উত্থাপন করা প্রয়োজন? আপনি নিশ্চয়ই ৩ জন আইনজীবী, আমি যতদূর জানি, শাকিল উদ্দিন, মনিরুল ইসলাম মঞ্জু এবং নিঝুম মজুমদার আপনি নিজে, ৩ জন আইনজীবী, এবং এটির মামলার বাদী হচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তাই নয় কি? উনি এখনো মেয়র আছেন। উনি এখনো মেয়র আছেন। এই ইন্টারিম গভর্নমেন্ট অবৈধ, ফলে সবকিছু আগের মতোই আছে। যাই হোক, এটি আপনারা বলছেন, যেহেতু এটি একটি আইনগত, এটা একদম সংবিধান অনুযায়ী, বাংলাদেশের সংবিধানে ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছু। গণমাধ্যম কর্মী হিসেবে আমি সাবেক মেয়রই বলছি, এটা আপনার বক্তব্য। তো আপনাকে দিয়ে শুরু করতে চাই নিঝুম মজুমদার। আপনি যদি একটু বলেন যে কোন প্রেক্ষাপটে ডক্টর প্রফেসর ইউনূস, প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের, তার বিরুদ্ধে এই অভিযোগটি আপনার আনতে হলো। নিঝুম মজুমদার। আচ্ছা, অনেক ধন্যবাদ। প্রথম ব্যাপার যেটা হলো যে আপনারা জানেন যে বাংলাদেশে একটা মেইহেম ঘটে গেছে, এক ধরনের সহিংসতা। কিছু ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী, তারা উত্তেজিত করেছে জনতাকে, বিভিন্নভাবে আপনার ইনফ্লুয়েন্স করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র করেছে এবং এক ধরনের খুন খারাপির মধ্য দিয়ে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে বসে আছে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, খুব সাম্প্রতিক সময়ে এই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই অবৈধ দখলদার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ১ জুলাই থেকে ৮ অগস্ট পর্যন্ত বাংলাদেশে এই অভ্যুত্থান বা কথিত অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ বা তাদের ব্যাপারে কোনো ধরনের মামলা, হেনস্থা, এই ধরনের একটা প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হয়েছে। এবং এই কথিত দখলদার সরকারের একজন কথিত আইন উপদেষ্টা আছে, তার বক্তব্য আমরা দেখেছি এবং আমরা ফেসবুকে এগুলো আমরা দেখেছি। ফলে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশে ৩টি মূল যে গোষ্ঠীকে আমরা লোকেট করেছি, আসলে পলিটিক্যাল দল হিসেবে যদি বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে আমরা ধরি, একটা পলিটিক্যাল গ্রুপ বা গ্রুপের সদস্যরা, তাদের পরিবার বা বিভিন্ন যারা ইনভলভড মানুষ আছেন। সেকেন্ড, যদি আমরা ধরি যে বাংলাদেশের যারা মাইনরিটিস বলি, যদি এই শব্দটা আমি খুবই অপছন্দ বলতে হচ্ছে সুবিধার্থে, মানুষ যাতে বোঝে, এটাতে পরিচিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ট্রাইবাল যে সোসাইটি গুলো আছে, মানুষগুলো আছে, তাদের উপরে যেই আন্তর্জাতিক অপরাধ সংগঠিত হয়েছে বলে আমরা মনে করেছি এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে যেই একইভাবে আন্তর্জাতিক অপরাধ সংগঠিত হয়েছে বলে আমরা মনে করেছি, এই সবগুলোর বিচার বাংলাদেশ সরকার করবে না বলে আমাদের কাছে মনে হয়েছে। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত মূলত নেশনের কেসগুলোকে অ্যাড্রেস করে বা সেখানে একজন রাষ্ট্র মূলত সেখানে মামলা করে বা ফর্মাল মামলা আনতে পারে, এটা আপনারা জেনে থাকবেন। কিন্তু যখন এমন ধরনের একটা ঘটনা ঘটে যেখানে ধরেন, আবার এটাও একটু বলে রাখা ভালো যে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে প্রিয়াম্বল, সেখানে পরিষ্কারভাবে প্রিয়াম্বলে বলা আছে যে আপনার এগুলো সবসময় কমপ্লিমেন্টারি টু ন্যাশনাল জুরিসডিকশন, অর্থাৎ তারা তখনই করে, এটা একটা সৌজন্য, আপনি যে খাঁটি বাংলাতে বলি আর কি, যে আন্তর্জাতিক অপরাধ তখনই হস্তক্ষেপ করে যখন ধরেন রাষ্ট্র বিচারটা করতে পারে না বা তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। ইনফ্যাক্ট 98-এ যখন এই সংবিধিটা হলো বা 2002 থেকে এটা অপারেট করা শুরু করলো, এটার মূল ব্যাপারটাই ছিল এরকম যে আন্তর্জাতিক ভাবে
এই ধরনের অপরাধগুলোর বিচার যাতে সেন্ট্রালি করা যায়, অনেক রাষ্ট্রের সম্ভব হয় না, যুদ্ধ বিধ্বস্ত থাকে, তাদের সেই কাঠামো বা অনেক কিছুই থাকে না, এগুলোর পেছনে অনেক একটা লম্বা হিস্ট্রি আছে আপনি জানেন, এবং সে কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা গঠিত হয়। বাংলাদেশের কেসে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে মানে এখানে আমাদের রাষ্ট্রের যে ভূমিকাটা, সেখানে আমাদেরকে পরিষ্কারভাবে মনে হচ্ছে যে রাষ্ট্র এই বিচারটা করবে না। এবং আপনার কাছে কোনো কেস স্টাডি আছে নিঝুম মজুমদার যে দায়িত্ব পালনকালে অর্থাৎ হেড অফ স্টেট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে এভাবে মামলা হয়েছে এবং সেই মামলাটি আমলে নেওয়া হয়েছে, এমন কোনো কেস স্টাডি আপনার কাছে আছে কিনা পৃথিবীতে? এইটাতে আমি আসছি, এটা একটু পরে। প্রথমে আপনার জানা দরকার যে আমরা কেন এই অভিযোগটা ইনফরমেন্ট হয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমরা কেন এনেছি, আন্তর্জাতিক অপরাধ আদালতে আমরা কেন এনেছি, সেটা হচ্ছে যে আমাদের কাছে একদম পরিষ্কার ভাবে মনে হয়েছে যে রাষ্ট্র এই উদ্যোগটা নেবে না, কারণ রাষ্ট্রের এটা পরিষ্কার ভাবে তারা বলেছে। এবং আমরা এটাও মনে করেছি যে যেহেতু ইন্ডিভিজুয়াল বা সংগঠন তাদের পক্ষে এটা সম্ভব, তারা যদি এটা ইনফরমেশন দিয়ে তারা যদি সহযোগিতা করে এবং তারা প্রতিটা ডিটেলস যদি বলে, সেগুলোর জন্য প্রেসক্রাইব ফর্ম আছে, সেগুলোর জন্য প্রসিডিউর আছে, এগুলো মেনটেন করে তারা যদি বলে এক্স্যাক্টলি কি হয়েছে, তার প্রতি কিভাবে হয়েছে, তখন প্রসিকিউটর অফিস থেকে তারা এক ধরনের, বাংলাতে আমরা বলি হচ্ছে স্বতঃপ্রণোদিত হয়ে সুমোটো তারা এক ধরনের ইনভেস্টিগেশন করতে পারে। সেটার জন্য প্রিট্রায়াল হিয়ারিং আছে, প্রিট্রায়াল চেম্বারের নানাবিধ সমন জারি করবার ক্ষমতা আছে, নানাবিধ বিষয় আছে, এগুলো প্রসিডিউরাল বিষয় নিয়ে আলোচনা হলে তখন বলা যাবে। সোজা কথা হচ্ছে যে চিফ প্রসিকিউটরের অফিসের ক্ষমতা আছে এইটাকে তারা তদন্ত করবার, এই তথ্যটা পেয়ে। আচ্ছা, আপনি যেটা বলেছেন যে এই ধরনের নথিপত্র আছে কিনা, আমাদের কাছে বেশ কিছু অভিযোগ আছে। আমি তো একটা কথা মনে করতে পারি, যেমন ধরেন এই ধরনের অভিযোগ কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে অসংখ্যবার এসেছে। একটা বড়সড় রেকর্ডও আছে যে আন্তর্জাতিক অপরাধ আদালত সেগুলোকে রিজেক্ট করেছে, প্রায় 8,000-9,000 মতো এসছে। এবার অনেক অপরাধ আছে, অনেক অপরাধের অভিযোগ আছে যেগুলো যে ইনফরমেশন পেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত তারা ইনভেস্টিগেশনের জন্য চিঠি দিয়েছে, তারা ইনিশিয়েটিভ নিয়েছে, তারা ফার্দার তদন্ত করছে। কেস স্টাডি আপনার কাছে আছে কিনা আপনি একটু ভাবুন, একদম স্টেটের নাম বলবেন এবং সেই রাষ্ট্র প্রধানের নাম বলবেন এবং এই মামলাটি আমলে নিয়েছে এরকম কেস স্টাডি পৃথিবীতে কোথাও আছে কিনা। আমার জানা নেই, আপনি জানা থাকলে দর্শকদের জানাবেন। আমি আসবো ফিরে আপনার কাছে। আব্দুল্লাহ, আপনার কাছে আপনি আপনাকে আনমিউট করতে হবে। হ্যাঁ, আপনি ব্যারিস্টার নিঝুম মজুমদার, আপনি একটু যদি পিছনে গিয়ে বসেন তাহলে আপনার হেডরুমটা কাটা যাবে। ব্যারিস্টার নিঝুম মজুমদার যে অভিযোগটি উত্থাপন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে, এটি সম্পর্কে আপনার মূল্যায়ন কি? একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও গণহত্যার অভিযোগ এনে আরেকটি পক্ষ অর্থাৎ বিএনপি পন্থী আইনজীবীরা এটি মামলা করেছেন এবং লন্ডনে এটি সংবাদ সম্মেলনও করা হয়েছে। আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই অনুষ্ঠানে আসবার জন্য, তারা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। এই বিষয়টি জানাতে চাই। বিএনপি পন্থী যে আইনজীবী রয়েছেন তিনি তারা এই মামলাটি করেছেন। তারা আমাদেরকে বলেছেন যে তাদের চেম্বার এই মুহূর্তে এইটিকে নিয়ে পাবলিকলি টকশোতে অংশ নিতে আগ্রহী নয় বা তারা পারবে না। এ কারণেই তাদের কোনো প্রতিনিধি নেই যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগটি উত্থাপন করেছেন। সৈয়দ আব্দুল্লাহ। জি, সবার আগে আপনি আমার কাছে যে ব্যাপারটা জিজ্ঞাসা করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে সেই জায়গাতে মানে আইসিসিতে এটা কি হয়েছে, খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে বিভিন্ন টাইপ রিউমার ছিল এবং যিনি একটু আগে কথা বললেন সেই ভদ্রলোকও তার অভিযোগ এই জায়গায় স্পষ্ট, তারা একটা কমিউনিকেশন করেছেন, দ্যাট ইজ মেয়ার কমিউনিকেশন। এটা মামলাও না, এটা মামলা যে হয়ও না, উনি নিজেও অবশ্য বলেছেন আজকে। সো এটা নিয়ে আমি প্রলং করতে চাই না, তবে যে আমি এই জায়গাতে আমি হোস্টের দৃষ্টি আকর্ষণ করছি, এই জায়গাতে আমি হোস্টের সাথে কথা বলতে এসেছি, আমি হোস্ট আপনার সাথে কথা বলছি, হোস্টের কথা বলেছি, আপনি হোস্ট, আমি দুজনকেই আনমিউট করেছি। না, এটা একটা লজিক্যাল ফ্যালাসি যে জোর করে আমার মুখে না। তানভীর ভাই আপনি আমার কথাটা আগে শোনেন। আমার মুখে একটা কথা জোর করে দিয়ে আপনি এটি নামান প্লিজ। সৈয়দ আব্দুল্লাহ, আপনাকে এটি নামাতে হবে। এটি কোনো
নাট্যমঞ্চ নয়, এটি আমরা একটা একাডেমিক ডিসকাশন করব। আপনারা যদি একে অন্যের প্রতি শ্রদ্ধা না রাখেন, আমরা আলোচনাটা করতে পারবো না। নিঝুম মজুমদার প্লিজ। তানভীর ভাই ও এখন যেটা করেছে এর পরে ওকে এখানে রাখা যাবে না। আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান, আপনি আমার সাথে আলোচনা করতে চান। নো নো, ও কি করেছে আপনি দেখেছেন? লুক আপনি এটি নামান। সৈয়দ আব্দুল্লাহ, আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার বিনীত অনুরোধ। আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব? আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব? প্লিজ নিঝুম মজুমদার, জাস্ট লুক এট হিম। আপনি আমাকে বলছেন, আমি ওনাকে রিমুভ করেছি নিঝুম মজুমদার। এক্স্যাক্টলি, আপনি দেখেন যে সে প্রস্তুতি নিয়ে এসেছে। সৈয়দ আব্দুল্লাহ রিমুভ করেছি, এবং সৈয়দ আব্দুল্লাহ যদি এটি আবার পুনরায় দেখায়, তাহলে আমি টকশোতে আব্দুল্লাহকে আসতে দেব না। না, উনি এই প্রোগ্রামে থাকতে পারলে, আমি এখানে অপু ভাই আছে, ফয়সাল ভাই আছে, আমি মোর কমফোর্টেবল উইথ ফয়সাল ভাই। আপনি যদি না তানভীর ভাই, ফয়সাল ভাইয়ের সাথে যদি আমাকে টকশো করতে বলেন, আমি অ্যাবসলিউটলি ফাইন। আমার সাথে ওনার একাডেমিক কথা হবে। এই ছেলেটিকে এখানে যদি আনা হয়, আমি এই প্রোগ্রামে থাকবো না, বিকজ অলরেডি সে তার লিমিট ক্রস করেছে। আপনি দেখেছেন সে কি করেছে। আমি কিন্তু তাকে শুয়োরের বাচ্চা বলে গালি দিয়েছি, খুবই ভেবেচিন্তে, বিকজ সে ওই কাজটি করেছে। আপনার কাছে আমি ব্যারিস্টার, আমি একজন লয়ার, কিন্তু আমি কিন্তু ঘুষি দিয়ে দাঁতও ফেলে দিতে পারি। আমি যেমন কোর্টে আর্গুমেন্ট করতে পারি, একইভাবে আমি বাস্টার্ড দেখলে ঘুষি দিয়ে দাঁতও ফেলে দিতে পারি। আমার দুটো গুণই আছে। আমি যেখানে গালি দেওয়া দরকার দিব। যে বলি আপনাকে, আমার যেখানে ব্রেন খাটানো দরকার, না তানভীর ভাই লিসেন, আমি আপনাকে একটা দীর্ঘ সময় ধরে চিনি, দীর্ঘ সময় ধরে আমরা তর্ক করি, বিতর্ক করি, আমাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে একটা দীর্ঘ সময়। আপনি কোনোদিন কোনো প্রোগ্রামে দেখেছেন যে কোনো একজন গেস্টের জন্য তাকে অপদস্থ করবার জন্য এই ধরনের জিনিসপত্র নিয়ে আসে? আপনার কাছে মনে হয় এটাকে আনপ্রেসিডেন্টেড লঙ্ঘন করেছেন? তাহলে আপনি আমাকে বলেন, আপনি একদম রিজনেবল। আপনি আর আমি বাদ দিই, আপনি যদি ফয়সাল ভাইকে জিজ্ঞেস করেন, শুধু ফয়সাল ভাইয়ের কাছে একটা মতামত নেন যে এরপর আমার বসাটা ঠিক হবে কিনা। আমি নিচ্ছি নিঝুম মজুমদার, আপনি অনুগ্রহ করে শান্ত হন। আপনাকে আমি মিউট করছি। যতক্ষণ পর্যন্ত আমি আনমিউট না করব, ততক্ষণ পর্যন্ত আপনি কথা বলবেন না। বিনীত অনুরোধ। সৈয়দ আব্দুল্লাহ, আপনার আমি প্রোগ্রাম করব না। আমার কথা একদম খুব ক্লিয়ারলি শুনেন তানভীর ভাই, আপনি আমার কথার ভিতরে সে কথা বলবেন। এই যে ওয়ান সেকেন্ড কোন পাগলের সাথে কথা না, ওয়ান সেকেন্ড। আপনি তাকে রিমুভ করতে হবে তানভীর ভাই। আপনি যদি আরেকবার ওকে স্ক্রিনে আনেন, তানভীর ভাই আমি প্রোগ্রাম থেকে চলে যাব। সিম্পল অ্যানসার। আমি বিনীত অনুরোধ করেছিলাম, আমরা এই প্রোগ্রামের শুরুতে তানভীর ভাই, এই প্রোগ্রামের শুরুতে একটাবারের জন্য আপনিও বলেননি মামলার কথা, আমিও বলিনি মামলার কথা। উনি এইটা এনেছে কেন জানেন? এটাকে একটা লজিক্যাল, ও প্রস্তুত, ও আমার মুখে মামলা শব্দটা দিবে, দিয়ে বলবে যে আমরা মিথ্যা কথা বলেছি। এইটা হচ্ছে জাস্ট এইটার জন্যই সে রেডি হয়েছে। আমি তো জানি এগুলো রগে রগে আমি চিনি। আমি আজকে 16 বছর ধরে ব্লগিং করি। আমি যদি এসব বদমাইশদেরকে না চিনি, তাহলে চিনবে কে? ইউ নো ইট ভেরি ওয়েল যে আমরা এগুলাকে দেখে আসছি। এরা বাচ্চা ছেলে। আপনি অপু ভাই একজন টিচার, শিক্ষক। আমার কাছে মনে হয় আমার স্ট্যাটাস অনুযায়ী হি ইজ নট ইভেন লয়ার। আপনি গেস্ট চুজ করতেও ভুল করেছেন। সে তো লয়ার না। এখানে আমি সুপ্রিম কোর্টের লয়ার, নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টের, এখানে অপু ভাই সুপ্রিম কোর্টের। আপনি তো স্ট্যাটাস আসলে আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাই, আপনি তাকে ওই সুযোগটা দিয়েছিলেন। তামিল ভাই, আমার মনে হয় না, আমি কিন্তু আজকে লম্বা ট্রাভেল করেছি, আমি প্রায় 14 আওয়ার্স ট্রাভেল করে ইংল্যান্ড থেকে ইন্ডিয়াতে এসেছি। আমি লাইভে সৈয়দ আব্দুল্লাহর সাথে কথা বলছি। সৈয়দ আব্দুল্লাহ, আপনি কি আমি প্রোগ্রাম থাকবো না, ও থাকলে আপনাকে বিনীত না, আমরা এখনো আপনাকে বিনীত অনুরোধ না, আপনি তো আমি এই প্রোগ্রামে থাকবো না। আচ্ছা, আপনাকে কি আপনি ওকে স্ক্রিনে আনা মাত্রই আমি এখান থেকে চলে যাব তানভীর ভাই, এবং দিস ইজ মাই লাস্ট শো উইথ ইউ। নেভার এভার তানভীর ভাই, এটা কিন্তু পার্সোনাল সম্পর্কে চলে যাবে। আমি ওকে স্ক্রিনটাতেই দেখতে চাই না, প্লিজ। আচ্ছা, আমি একটু থামাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। আপনি ওকে স্ক্রিনে আনলে আমি চলে যাব এখান থেকে। আচ্ছা, নিঝুম মজুমদার, আপনাকে আমি ব্যাকস্টেজে রাখছি, আপনাকে ব্যাকস্টেজে রাখছি।
আমি আসছি। আচ্ছা, আপনাকে আমি অ্যা অ্যা আলাদাভাবে সুযোগ দিচ্ছি। আপনি যে একটি অনুষ্ঠানের নরম ভঙ্গ করেছেন, এই নরমটি ভঙ্গ করার জন্য আপনি যদি দুঃখ আমাকে প্রকাশ একটু করেন, আমাকে একটু আমি না আমার আমাকে একটু আমার কথা কথা বলতে শুনতে হবে। দিবেন? আমি না, আপনাকে বলতে দিব। আমার কথা যদি কিন্তু আপনি না শোনেন, অনুষ্ঠানের নরম আমার ভঙ্গ করেছেন। মাইক্রোফোন কখন কখন আপনি আমার কখন অনুমতি চাইতে পারতেন সে যে যখন কথা বলেছে, লিসেন প্লিজ লিসেন, সে যখন কথা বলা স্টার্ট করেছে আমি তাকে হস্তক্ষেপ করেছি? আমি যখন কথা বলা স্টার্ট করলাম সে তখন ইন্টারফেয়ার করছে বারবার করে, আপনি তাকে থামান নাই। সে যখন অ্যাগ্রেসিভ মোডে চলে গেছে তারপর তাকে আমি ওই জেস্টারে নিয়ে গেছি। আপনি পুনরায় আবার রেকর্ডটা দেখবেন। দিস ইজ ইওর রেসপন্সিবিলিটি অ্যাজ এ হোস্ট। আচ্ছা, এবং তারপরে আপনি আমাকে বের করে তাকে রেখে দিয়েছিলেন তো, রাইট? তার তো কথা বলার কথা ছিল না। তার মানে সে যে এতক্ষণ কথা বলেছে এই পুরো ব্যাপারটাও আনডিউ একটা ফেভার। আপনি কি একাডেমিক ডিসকাশন করবেন নাকি আমরা নিঝুম মজুমদারকে? আমি একাডেমিক ডিসকাশন তো শুরুই করেছিলাম, কিন্তু আপনি তাকে এতক্ষণ ফ্লোর কেন দিলেন? না, আপনি কি কথা বলুন। আপনি আমি ফ্লোর দেব, আপনি কথা বলবেন, তারপর আমরা চেষ্টা করব। আপনি ফ্লোর দাও না, তার আগে আপনি যে কাজটা করেছেন তার জন্য আপনার দুঃখ প্রকাশ করতে হবে। আপনি হোস্ট হিসেবে নিউট্রালিটিটা বজায় রাখেননি। as simple as it is। তার কারণ আপনি তাকে আমি কথা বলার ভেতরে সে কি ইন্টারফেয়ার করতে পারতো? পারতো না। আপনি মনে করে দেখেন, আপনি আমাকে বলছেন আমি নরম কখন ভায়োলেট করেছি? যখন ইউ কুড নট কন্ট্রোল। আপনার বক্তব্যটা শুনেন। আমি থামলাম, আমার বক্তব্য শুনেছেন, এইবার আপনার জায়গা থেকে ডেফিনেটলি আই ডিজার্ভ অ্যান অ্যাপোলজি ফ্রম ইউ, রাইট? যে কোনো অনুষ্ঠানের মডারেশনের প্রয়োজনে কেউ কোনো অতিথি যদি ফ্লোর ক্রস করে, এজ এ হোস্ট হিসেবে সেটি আমার দায়িত্ব তাকে থামানো। আমি যখনই থামাতে যাচ্ছি আপনি পাশ থেকে হারপিকের বোতল নিয়ে কথা বলি। তার একটু পরে আপনি কিন্তু আপনি আমার মাইক্রোফোন আমি বারবার করে বলেছিলাম কথা বলবে না। নো, আপনি তারপরে তাকে অনেকক্ষণ কথা বলার ফ্লোর তো দিয়েছেন, রাইট? আপনি যখন কথা বলবেন, আমি কথা বলার আগে আপনার কাছ থেকে ক্লিয়ার এক্সপ্লেনেশনটা আমি চাই, দেন আই উইল স্টার্ট, আদারওয়াইজ আই উইল নট, বিকজ আই এম হিয়ার। আপনার রিকোয়েস্টে আমি এসেছি, রাইট? মজুমদারের বক্তব্য হচ্ছে আপনি যেহেতু তাকে অশোভন ভাবে ট্রিট করেছেন, তার আগে কি করেছে? আপনি তো আপনার জায়গা থেকে ফেলিওর না। আমাকে তো কথা বলতে দিচ্ছেন না আপনি। আমি ইন্টারফেয়ার করার আগে আপনি কথা বলেন, তারপর আমি আপনার কথাতে আসছি। বলেন। ইট ওয়াজ ইওর ইন্টেনশন। আপনি তো আমার কাছে অনুমতি নেননি, আপনি হারপিকের বোতল দেখাবেন। আপনি আমাকে বলেছেন। সে কি অনুমতি নিয়ে আমার ব্যাপারে ইন্টারফেয়ার বারবার করে করছিল, অ্যাগ্রেসিভ ভূমিকা রাখছিল? আপনার অনুমতি নিয়েছে? আপনার অনুমতি নিয়ে করেছিল? ইজ ইট তানভীর ভাই, ইজ ইট? ফিরবো। আচ্ছা, আমরা একাডেমিক ডিসকাশনে ছিলাম। আপনি যদি কাজী ওমর একটু বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে কোন প্রেক্ষাপটে আসলে মামলাটি করা সম্ভব বা করা যায়? দেখুন তানভীর ভাই, আমি চুপই ছিলাম এতক্ষণ ধরে। দেখেন, এটা কিন্তু আসলে আমি যদি কথা বলি একজন ইন্টারফেয়ার করে, এটা আসলে কথা বলা খুব কঠিন। এবং আমি সাইদ যতক্ষণ পর্যন্ত কথা বলেছে এতক্ষণ পর্যন্ত আমি হয়তো ও টার্মটা ডিফারেন্ট ভাবে ইউজ করেছে, এটা কিন্তু পরে তিনি বলতে পারতেন। বাট এই ক্ষেত্রে আসলে এটা আমিও খুব বিব্রত বোধ করছি এই পরিস্থিতিতে পড়ে আর কি। এবং যদি একজন কথা বলে যদি একজন ক্রস করতেই পারে, বাট টাইম দেওয়াটা উচিত আর কি এখানে। তো আমার যেটা প্রশ্ন যেটা করেছিলাম যে কেস কখন করতে পারে, এটা একটা প্রশ্ন। তো এখানে আমাদের যে এই কেস সম্পর্কে যেটা আমাদের আলোচ্য বিষয় যেটা, এটা সম্পর্কে জানার একমাত্র উপায় হচ্ছে আমাদের প্রেস রিলিজ। এখানে উনি আসলে অভিযোগ দায়েরের কথা বলেছেন এবং বেশ কিছু ব্যক্তির নামও উনি ওনারা উল্লেখ করেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে আইসিসিতে যায় না, সেটা হচ্ছে প্রশ্ন। এখন যদি দেখেন আইসিসি মূলত হচ্ছে একটি স্ট্যাটিউট বেস ন্যাশনাল কোর্ট, একটা টিটি দ্বারা এস্টাবলিশড, এবং যেটা বাংলাদেশ 2010 সালের 23 মার্চ এটা থেকে পার্টি হয়েছে। তো এখানে বিভিন্নভাবে কাজ করে, এর বেশ কিছু স্টেপ আছে। একটা আইসিসিতে আসলে ব্যক্তি কেউ অভিযোগ দায়ের করতে পারে না, শুধুমাত্র তথ্য প্রদান করতে পারে। দ্যাট ইজ দ্য লিমিটেশন। আসলে এক্ষেত্রে কেস করার একমাত্র এখতিয়ার হচ্ছে প্রসিকিউটর, এবং প্রসিকিউটর অনেক যাচাই বাছাই করে হচ্ছে এই কেসগুলার নাই। তো এটাও মূলত হচ্ছে বেশ তিনটা ভাবে হচ্ছে এই কেসগুলো শুরু হতে পারে। প্রথমত, যে স্টেট পার্টিগুলো আছে যারা আইসিসি রোম স্ট্যাটিউটের সদস্য, তারা চাইলে এখানে একটা কোনো সিচুয়েশন বলি, আমরা কেস বলি না, সিচুয়েশন রেফার করতে পারে, সিকিউরিটি কাউন্সিল পারে। এবং থার্ড হচ্ছে যিনি মাত্র বললেন যে এটা আইসিসির প্রসিকিউটরের প্রোপ্রিও মোটো, নট সো মোটো, প্রোপ্রিও মোটো একটা পাওয়ার আছে, এই পাওয়ার অনুসারে হচ্ছে মামলা করতে পারে। এবং তৃতীয় পথটা একটু কঠিন। কেন কঠিন মাত্র বলছি,
একটু পরে বলছি। তো এই ক্ষেত্রে আর্টিকেল 15 অফ দ্য রোম স্ট্যাটিউটের অধীনে এইটা হচ্ছে এই আইসিসি প্রসিকিউটর এই কেস এই তদন্ত শুরু করতে পারে, যেটা আমাদের ওই প্রেস রিলিজেও আছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এই অভিযোগ যে আছে এটা কারা কারা দিতে পারে এবং পাওয়ার পরে এই আইসিসি প্রসিকিউটর কি কি স্টেপ নিতে পারে, এইটা নিয়ে একটা আলোচনা এখানে জরুরি। এবং বাকি যে ইনফরমেশন যেগুলো আছে এগুলো পাবলিক নলেজ, প্রধানত খুব রোম স্ট্যাটিউটের আর্টিকেল 5 থেকে 15 পড়লে এটা মোটামুটি দেখা যায়। তো এই যে কমিউনিকেশন যেগুলো আছে, যেগুলো হচ্ছে আমাদের যে যারা লয়ার যারা আছেন, যারা সাবমিট করেছেন, এইটার পর এটাকে বলা হয় হচ্ছে আর্টিকেল 15 কমিউনিকেশন। এটা আইসিসির মানে ইনস্টিটিউশনাল ভাষা অথবা কমিউনিকেশনও বলে। এবং এই কমিউনিকেশন যে কেউ দিতে পারে, এটা ভিকটিমও দিতে পারে, ভিকটিম বাদেও কেউ দিতে পারে, এন্ড এনিওয়ান ক্যান ডু ইট, কারণ হচ্ছে এটা ওপেন একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের অনুসারে যে কেউ করতে পারে। তথ্যটা দেওয়া মানে কিন্তু এই না যে এটা আইসিসি এটাকে তদন্ত করবেই, আইসিসি প্রসিকিউটর। এই আইসিসি যেহেতু একটা মানে ট্রিটি বেসড অর্গানাইজেশনের বাজেটের লিমিটেশন আছে, রিসোর্সের লিমিটেশন আছে, সেক্ষেত্রে এরা খুব বেছে বেছে কেসগুলা নাই। এবং দেখবেন যে আইসিসির এই বিষয়ে যথেষ্ট মানে আছে, ক্রিটিসিজম আছে, যে তারা হচ্ছে বিভিন্ন কেসগুলা হচ্ছে তারা হচ্ছে কম ডিল করে অথবা ধীরে গতিতে ডিল করে, এর অন্যতম কারণ। তো এই যখন কোনো একটা কমিউনিকেশন আসে তখন হচ্ছে স্টেজ হচ্ছে এরপরে যে কাজটা করে প্রসিকিউটর, এর জন্য একটা পলিসি পেপার আছে ওদের 2013 সালের আইসিসি, আমরা বলি যে পলিসি পেপার অন প্রিলিমিনারি এক্সামিনেশনস। এরকম আইসিসির অনেকগুলা আছে, পলিসি পেপার আছে। এগুলো মূলত রোম স্ট্যাটিউট এবং অন্যান্য যে রেগুলেশনস আছে এই অনুসারে করা হয়েছে। তো এই পলিসি পেপার অনুসারে 4টা ধাপে প্রসিকিউটর ডিসিশন নেয় যে এই বিষয়ে তিনি পরবর্তীতে আগাবেন কি আগাবেন না। এবং প্রথমে দেখে হচ্ছে যে এই যে ইনফরমেশন যেগুলো আছে, 4টা স্টেপ আর 4 স্টেপ প্রসিডিওর বলি আমরা। এই প্রথম স্টেপ হচ্ছে যে এই ইনফরমেশন গুলো কতটুকু কারেক্ট, এগুলো হচ্ছে একটা অ্যাসেস করে। সেকেন্ডে করে হচ্ছে যে এর যে জুরিসডিকশনাল ইস্যুগুলো আছে, বিশেষ করে সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন, মানে যেটা হচ্ছে আপনার যে ক্রাইমগুলো এখানে কতটুকু ঘটেছে, সার্টেন এভিডেন্সিয়াল স্ট্যান্ডার্ড, এটা দেখা হয়। তৃতীয় নম্বরে দেখা হয় হচ্ছে অ্যাডমিসিবিলিটি ইস্যু। অ্যাডমিসিবিলিটি হিসেবে 2টা আছে, কমপ্লিমেন্টারিটি, মানে লোক ন্যাশনাল কোর্টে এটা বিচার করা হচ্ছে কি হচ্ছে না। সেকেন্ড হচ্ছে গ্র্যাভিটি, কারণ আইসিসি কিন্তু ছোটখাটো অপরাধের বিচার করে না, করে হচ্ছে যারা মোস্ট রেসপন্সিবল পার্সন এবং খুবই হাই গ্র্যাভিটি ক্রাইমের, বড় আকারের, মানে ওয়াইড স্প্রেড এন্ড সিস্টেমেটিক, এন্ড যেগুলো আপনার কথা শুনতে পাচ্ছি না আমি আরেকটু পরিষ্কার জানতে চাই, ডক্টর ইউনূস, আমি আর 2টা স্টেপটা বলি, তারপরে আপনি প্রশ্নটা আমি নিব। হ্যাঁ, এরপরে যেটা আছে যে 3 নম্বরে, এই 4 নম্বরে দেখা হয় যে কমপ্লিমেন্টারিটি ইস্যু, আর হচ্ছে এখানে অ্যাডমিসিবিলিটি আর হচ্ছে গ্র্যাভিটি ইস্যু, হাই স্ট্যান্ডার্ড ক্রাইম, যেখানে সাধারণত আমরা যেটা নরমালি দেখে থাকি যে এটা দেখা যাচ্ছে প্রচুর অনেক, যেমন প্যালেস্টাইন কেসের মতো বলা হয় যে হাই গ্র্যাভিটি কেস বলা হয়, অথবা আফ্রিকার বেশ কিছু কেস, নর্দার্ন উগান্ডা আছে, আদার্স আছে, এগুলোতে দেখা হয়। এন্ড ফোর্থ স্টেজে দেখা হয় যে ইন্টারেস্ট অফ জাস্টিস। এইটা নিয়ে আইসিসি ডেফিনেশনও অনেক প্রবলেম আছে। 2007-এ ওদের একটা মেজর ওদের একটা পলিসি পেপার আছে, এটা নিয়ে হচ্ছে আফগানিস্তান কেসে একটা ইস্যু এটা ক্রিয়েট হয়েছিল, যেটা অ্যাপিলেট ডিভিশন আবার কারেক্ট করে। এই 4টা স্টেজের পরে যদি দেখে যে এখানে হচ্ছে এখন পর্যন্ত ব্যক্তি আসেনি, এখন পর্যন্ত আমরা সিচুয়েশন নিয়ে আছি, এরপরে ডিসিশন নাই যে আমি হচ্ছে এই প্রসিকিউটর হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন করবে কি করবে না। এবং আমি আগে বলেছিলাম যে এই প্রসিকিউটর যে পাওয়ার আছে আর্টিকেল 15, ইট ইজ ডিফারেন্ট ফ্রম আমরা স্টেট রেফারাল অর সিকিউরিটি কাউন্সিল রেফারাল। কারণ হচ্ছে যে স্টেট অথবা সিকিউরিটি কাউন্সিল রেফারেল করলে সরাসরি ইনভেস্টিগেশন করতে পারে প্রসিকিউটর, বাট এই জাতীয় যে প্রক্রিয়ামত যে পাওয়ার আছে এক্ষেত্রে হলে এই যে প্রি ট্রায়াল চেম্বার, আইসিসি 3 ধরনের চেম্বার আছে, প্রি ট্রায়াল, ট্রায়াল আর হচ্ছে অ্যাপিল চেম্বার। এই যে কাজী ওমর ফয়সাল, সাধারণ মানুষ অত কঠিন করে অনেক কিছু বোঝে না, এই জন্য আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি। হ্যাঁ, আপনি যদি কয়েকটা প্রশ্ন নেন, প্রশ্ন অনুযায়ী উত্তর দেন, তাহলে আমার মতো সহজ যারা অত লিগ্যাল টার্ম বুঝি না তারা একটু সহজভাবে বুঝতে পারি। প্রথমত, রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হলে সেটি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালস আমলে নেয় কিনা, এমন কেস স্টাডি আছে কিনা, এটির ব্যাখ্যা কি? অনেক আছে। প্রথম উদাহরণ হচ্ছে আপনার প্রথম যেটা আছে সুদানের যে ফর্মার প্রেসিডেন্ট, যিনি যখন প্রেসিডেন্ট ছিলেন ওমর আল বশির, ওনার এগেইনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছিল 2বার। ভেরি রিসেন্টলি হচ্ছে ভ্লাদিমির পুতিনের এগেইনস্টে হয়েছে, এবং এখন একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আছে
অ্যারেস্ট ওয়ারেন্ট অ্যাপ্লিকেশন এখন কনফার্ম হয়নি, সেটা হচ্ছে যে আপনার যে বেঞ্জামিন নেতানিয়াহুর এগেইনস্টে এরকম আছে। এবং ফর্মার প্রেসিডেন্ট হিসেবে বিচারও একজনের করা শুরু হয়েছিল, ফাইনাল পর্যন্ত যায়নি, আপনার লরেন্ট বাগবো, আর একজন হচ্ছে জপিয়েট বেম্বা, দুইটাকে হচ্ছে আপনার অলরেডি, যদি এটা সাকসেসফুল হয়নি, একটা হচ্ছে আপনার ট্রায়াল চেম্বার অ্যাকুইট করে, একটা হচ্ছে অ্যাপিল চেম্বার অ্যাকুইট করে, বাট কেস আছে, দেয়ার আর কেসেস। আচ্ছা, তো আমি নিঝুম মজুমদার আপনার কাছে আবারও ফিরতে চাই। নিঝুম মজুমদার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নিঝুম মজুমদার, আপনাকে আনমিউট করতে হবে। আচ্ছা, নিঝুম মজুমদার, আপনি হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের আলোচনাটা ছিল, আমরা একটু একাডেমিক আলোচনাও শুনেছি। আপনার কাছে প্রশ্ন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা বা অভিযোগ উত্থাপিত হলে এটি কি সেই নেটের প্রবলেম রাষ্ট্র, হচ্ছে একটু। আপনি কি শুনতে পাচ্ছেন? নিশ্চয়ই সেই রাষ্ট্রকে তো এটি অনুমোদন দিতে তানভীর ভাই, অর্থাৎ আমার নেটে বাংলাদেশের একটু প্রবলেম রাষ্ট্রপ্রধান। করছে, একটু ভেঙে আসছে। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের প্রধান, অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধান প্রফেসর ডক্টর ইউনূসের বিরুদ্ধে আপনি অভিযোগ উত্থাপন করেছেন, আপনারা আইনজীবীরা মিলে করেছেন। তো এটি তো বাংলাদেশে করা যায়নি কেন? না, অভিযোগ একটু আমি ক্লিয়ার করি তানভীর ভাই। অভিযোগটা উত্থাপন করেছেন অ্যাজ এ ভিকটিম হিসেবে। তানভীর ভাই, একটু আমি জাস্ট সামান্য একটু, ঠিক আছে কথা, আমি একটু জাস্ট শুধরে দিচ্ছি। সেটা হলো যে ভিকটিম হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরী, আমরা হয়তো নিঝুম মজুমদারের ভিডিওটি লস্ট করেছি। তো আমি নিঝুম মজুমদার ফিরতে আপনার কাছে একটু কাজী ওমর ফয়সাল, আপনার কাছে জানতে চাই যে এটি আসলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে নিঝুম মজুমদার, আমরা কি আপনাকে শুনতে পাচ্ছি? আমি শুনতে পাচ্ছি। মুশকিলটা হলো যে আমার এখানে নেটটা, হোটেলের নেট খুব একটা সুবিধার না আসলে। আচ্ছা, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে যিনি অভিযোগ করেছেন, আমরা তার লিগ্যাল ড্রাফটিং গুলো, আমাদের যে লয়ার্স প্যানেলরা আছে, আমরা সেই লিগ্যাল ড্রাফটিং এবং সেখানে আনুষঙ্গিক যেই বিষয়াদি, সাধারণত অভিযোগের ক্ষেত্রে যে পয়েন্টগুলো খুবই সাবস্টেন্সিয়াল, এবং রোম স্ট্যাটিউটের একটা টেকনিক্যাল জায়গা আছে যে আপনি কি ধরনের অভিযোগগুলো আনবেন বা অভিযোগের কথা বলবেন, এক্স্যাক্টলি আপনাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনার উপরে হয়ে যাওয়া অত্যাচারগুলোকে বর্ণনা করতে হবে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি। তানভীর ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন। শোনা যাচ্ছে না? না, হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলুন। আচ্ছা, আমি একটু লিভ করে আবার ঢুকছি। আমি মনে হয় একটু সর্ট আউট করে আবার ঢুকছি উইদিন জাস্ট ফিউ সেকেন্ড। জি, আচ্ছা। সৈয়দ আব্দুল্লাহ, আপনি কি শুনতে পাচ্ছেন? আনমিউট করুন সৈয়দ আব্দুল্লাহ। আমি শুনতে পারছি। অবশ্যই আমি একাডেমিক ঘটনারই কথা বলবো, বাট বিফোর এভরিথিং আমি আলোচনায় যাব না, বাট আমি অবশ্যই খুবই চমৎকার ভাবে কথা বলবো। ইউ নো, আই এম ভেরি রেসপেক্টফুল টু ইউ, বাট বিফোর দ্যাট ইউ নিড টু ক্লিয়ার ইউর স্ট্যান্ড অ্যাজ এ হোস্ট, হোয়াট ইউ ফেল টু ডু। এবং আপনি যদি আপনার জায়গা থেকে ক্লারিফিকেশনটা না দেন, আই মাস্ট নট কন্টিনিউ হিয়ার। আচ্ছা, সে যে গালাগালি করেছে দায়িত্ব আপনার। ক্লারিফিকেশনটা হচ্ছে প্রথম সে ইন্টারভিউ, আমি একটু বলি, হ্যাঁ ভাই, আমি একটু বলি, হ্যাঁ শিওর। আমি এই প্রোগ্রামে আসার আগে আপনাকে খুব ক্লিয়ারলি বলেছি, কথা বলার ভিতরে কেউ ইন্টারফেয়ার করবে না। সে যখন বারবার করে ইন্টারফেয়ার করে চিল্লানো শুরু করেছে, তারপর আমি ওই মোক্ষম অস্ত্রটা নিয়ে এসেছি, তার আগে আনিনি। নাও প্লিজ প্রসিড অন। এবং তারপরে আমাকে থামিয়ে দিয়ে তাকে আপনি 5 মিনিট গালাগালি করার সুযোগ করে দিয়েছেন, তাকে ব্যাক স্টেজে নিয়ে গিয়ে কিন্তু তাকে রাখেন নাই। আচ্ছা, যে কোনো আপনি এটা ক্লারিফাই করলে আমি কথা বলবো। কোনো অনুষ্ঠানের দায়িত্ব থাকে একজন মডারেটরের। যখন আরেকজন অতিথি ফ্লোর ক্রস করেন, আপনি আমার কাছে সেটির অভিযোগ দিতে পারতেন, না দিয়ে আপনি ব্যক্তিগতভাবে ইন্টেনশনালি, পূর্ব পরিকল্পিতভাবে হারপিক নিয়ে এসেছেন এবং হারপিকটি প্রকাশ্যে একটা গণমাধ্যমে দেখিয়েছেন ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য। এটি আপনি এটা ব্যক্তিগতভাবে আক্রমণ, শেষ হয়নি, পূর্ব পরিকল্পিত। হারপিকের সাথে কি সম্পর্ক আছে তার কোনো?
পূর্ব পরিকল্পিতভাবে আপনি এই হারপিকটি নিয়ে এসেছেন আমার অতিথিকে অপদস্থ করার জন্য। আপনি যেমন সম্মানিত, আমার কাছে প্রত্যেক অতিথি সম্মানিত। আপনি অপদস্থ করার জন্য ইন্টেনশনে নিয়ে এসেছেন। এটি আপনি ঠিক করেননি। আপনার অতিথির সাথে এখন আজকে হারপিকের আপনাদের সম্পর্ক কাছে কি? একটি রিকোয়েস্ট না করলে নয়, যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন এখনই সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই তার আগে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো আপনার ওই কন্টিনিউ করুন। ব্যাখ্যাটা দরকার আপনি প্লিজ। আমার মাধ্যমে যাবেন। আপনি যদি হারপিক দেখিয়ে নিজুম মজুমদারকে পানিশমেন্ট দিয়ে দেন, তাহলে তো আমার তার ভূমিকা পানিশমেন্ট কেন? এটার সাথে তার সম্পর্ক কি? আমাকে আপনি সুযোগ দেননি নিজুম মজুমদারকে ইন্টারফেয়ার করবার জন্য। আপনি নিজেই হারপিক দেখিয়ে দিয়েছেন, আপনি পানিশমেন্ট দিয়ে দিয়েছেন, ফাঁসি দিয়ে তারপরে দিয়েছেন। আপনি আমার তো ভিডিওটা আবার সুযোগ নেই। প্রথম থেকে দেখবেন। তারপরে আপনি কেন 5 মিনিট আমি তাকে সুযোগ দিলেন? কেন সে গালাগালি করলো? কিন্তু আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই সে হারপিককে দেখিয়ে তারপর যে গালাগালি করলো, এটা কেন গালাগালি করলো? সেটার জন্য তো আমি দায়বদ্ধ না। আপনি কি তারপরে কি নিজুম মজুমদার এতক্ষণ যে আমি কথা নিজুম বলছিল মজুমদারকে ওই গালাগালির জন্য কি তাকে কোনো কথা বলেছেন? সেইটা তো আপনি তার আগে আমাকে কেন বললেন ইজ ইট ফেয়ার থিং অ্যাজ এ হোস্ট? শেষ করি, বিনয়ের সাথে বলছি। আপনি যদি একটু আপনি বিনয়ের সাথে বলবেন কিন্তু প্রপার এক্সপ্লেনেশন সহ। আচ্ছা, এখন কি আমরা মূল আপনি আলোচনায় ফিরে যাব? আপনার গেস যদি সে হয়, আপনি তো আমার পার্সোনালিটির ক্ষতি করেছেন। আব্দুল্লাহ, আমরা চাইছি আপনার কাছ থেকে আপনার বক্তব্যটি শুনতে। কিন্তু আপনি বলেন, আপনি ওইটার জন্য তার কাছে তো অ্যাপোলোজাইজ করছেন নাকি? আমি ব্যাখ্যা চাইব। আমি কথা দিচ্ছি, আমি নিজুম মজুমদারের কাছে ব্যাখ্যা চাই। এখন আমরা বলি যে অপরাধের কারণে, যে অভিযোগের কারণে I think the most victim is me now. আমাদের আসলে আমি আপনার কাছে অনুরোধ দেখুন, আমি কিন্তু আপনাকে প্রথমে বলেছিলাম যে দেখেন আমি ক্ষমা চাইছি। এখন আপনি আবার এই আলোচনাটা শুরু করেন না জনাব কাজী ওমর ফয়সাল। অলরেডি সৈয়দ আব্দুল্লাহ ঠান্ডা হয়ে গেছেন। আপনি আর নতুন করে আলোচনাটা করেন না। থ্যাংক ইউ। আমরা সৈয়দ আব্দুল্লাহ, আপনার কাছে আসলে আমার প্রশ্ন, যে অভিযোগে প্রফেসর ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ আনা হলো, একই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও আনা হয়েছে। এখন তিনি বাইরে আছেন, তাকে কি সেই আদালতে নিয়ে অভিযুক্ত করা সম্ভব? আচ্ছা, এটা অভিযুক্ত করা সম্ভব। আপনি যদি কাজী ওমর ফয়সাল ভাইয়ের যদি একাডেমিক ডিসকাশনটা শুনেন, আপনি সম্ভবত খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন এই জায়গার যে প্রসিডিউরটা আছে সেটা খুবই লেন্দি একটা প্রসিডিউর। যে আমি খুব সহজ ভাষাতেই আসি। এই জায়গাতে যদি এই ধরনের মামলা হয়, সেটা স্টেট পার্টি যদি মামলা করে সেই জায়গাটা ইজি। এবং যে আলাপ আলোচনাটা হচ্ছিল যে রোম স্ট্যাটিউট যেটা আছে 1998 এর, সেইটার আর্টিকেল 15 ধরে ইন্ডিভিজুয়ালিস্টিক ক্যাপাসিটিতে তারা কি করেছেন, তাদের একটা মনোভাব তারা কমিউনিকেট করেছেন। এটা মামলাও না, ওই অর্থে অভিযোগও না। এই ব্যাপারটা কমিউনিকেট করার পরে ওই চিফ প্রসিকিউটর সাহেব যদি মনে করেন তার কাছে এরকম হাজার হাজার কমিউনিকেশন রেগুলার বেসিসে যায়। তো ঘটনাটা হলো, আমি আসছি প্রেক্ষাপটটা ব্যাখ্যা করার পরে, তারপর আসছি শেখ হাসিনার ব্যাপারে। তো এই ঘটনার পরে তারপরে কিন্তু উনি আগে একটা বিচার বিবেচনা করেন, উনি ইনভেস্টিগেট করেন, তারপর ওইটা আবার যদি স্যাটিসফাইড হয় তারপর প্রি ট্রায়ালে পাঠায়। প্রি ট্রায়ালের পরে তারপর আরো বেশ জটিল প্রক্রিয়া আছে, এবং তারপরে যদি হয় তারপরে আলাদাভাবে মামলার ফ্রেমিংটা স্টার্ট হয়। খুবই সহজ ভাষায় বললাম, আমি লিগ্যাল টার্মগুলো একটু অ্যাভয়েড করেছি যাতে অন্য সবাই বুঝতে পারে। 2 নম্বর একটা আলোচনায় আসি। যে ইস্যুতে মামলাটা হয়েছিল, আমার ওই যে সিলেটের পলাতক যিনি মেয়র আছেন, যিনি এই ছাত্রদের ম্যাস কিলিং এর সাথে জড়িত, একই সাথে অবৈধ রেজিমের একটা অংশ এবং পলাতক। তো ওই মেয়র যে মুহূর্তে মামলাটা করছে, আমি ওনার মামলাটা একটু বের করে আমি ওই জায়গা থেকে পড়ি। উনি যে অভিযোগটা দায়ের করেছিলেন সেই জায়গাটা একটু আছে আমার কাছে। ওনারা একটা প্রেস রিলিজ দিয়েছিলেন, সেই প্রেস রিলিজের আলোচনায় আমি আসছি। এবং আমি আরেকটা জায়গায় তানভীর ভাই খুবই ক্লিয়ার করে দেই, আমি কেন বললাম একবার মামলা একবার অভিযোগ। তার কারণ হলো ওই যে সিলেটের মেয়র, ইনফ্যাক্ট এই যে মজুমদার, ইনারা যখন একটা ভিডিওতে কথা বলেছেন, আপনি যদি দেখতে চান আমি আপনাকে একটা ভিডিও পাঠিয়ে দিতে পারি, যে জায়গায় তারা বলেছেন আমরা মামলা দায়ের করেছি। 3 জন ব্যক্তি এই ভিডিওতে কথা বলেছেন। ওই জায়গায় মিস্টার মজুমদারও প্রথম বাক্যে বলেছেন মামলা দায়ের করেছে। ওই যে সিলেটের যিনি পলাতক খুনি চেয়ারম্যান, উনিও সেম কথাটা বলেছেন, মামলা করেছেন। আমি আমার আলোচনাটা যখন টানতাম তানভীর ভাই, আমি আলোচনার ভেতরে ওইটা টান দিয়ে নিয়ে আসতাম যে দেখেন এই ব্যাপারটা নিয়ে কেন কনফিউশন অ্যারাইজ করলো। তার কারণ তারা বিভিন্ন জায়গায় আগে ভিডিওতে ওই ধরনের কথাবার্তা বলে ফেলেছে। এইভাবে আমি কিন্তু স্টার্টটা করতে গিয়েছিলাম, তার ভেতরেই কেউ একজন এইরকম বাগড়া বাঁধিয়ে দিল। তো তারপরে আমি একটু আসি, তাহলে ক্লিয়ারলি সবাই বুঝতে পারবে।
উনার ওই যে অভিযোগ যেটা আছে প্রেস রিলিজ 8 নভেম্বর 2024, সিলেটের যে মেয়র আছেন, আমি উনার জায়গা থেকে পড়ছি, আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনূস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের। তো এই জায়গায় 15 রোম স্ট্যাটিউটের 15 অনুচ্ছেদ অনুযায়ী একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়ের করেন সিলেটের ওই পলাতক মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশের ছাত্র আন্দোলনে নিহত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংস্থানের নেতাকর্মী, বসবাসক্রমে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বাংলাদেশের পুলিশ বাহিনীর উপর নির্মম গণহত্যা, খেয়াল করেন টার্মটা, খেয়াল করেন, নির্মম গণহত্যা মানে জেনোসাইড। আমি কিন্তু ওনাদের প্রেস রিলিজ দেখে পড়ছি। সো এই প্রেস রিলিজে গণহত্যা যখন বলেছে, সম্ভবত মিস্টার মজুমদার উনি নিজের যে ব্যাখ্যাটা দিলেন, গণহত্যা হওয়ার জন্য পার্টিকুলার কিছু শর্ত আছে। এইটা ল নিয়ে যারা পড়াশোনা করে ন্যূনতম ধারণা থাকলে তাদের জানার কথা। এই জায়গায় এথনিক কোনো ব্যাপার থাকতে পারে, অথবা রেশিয়াল কোনো ব্যাপার থাকতে পারে, ন্যাশনাল কোনো ব্যাপার থাকতে পারে, অথবা রিলিজিয়াস কোনো গ্রুপের পর এই যে ওয়াইড স্প্রেড যে অ্যাটাক যেটা, এবং সেটা অবশ্যই সিস্টেমেটিক, এবং তারপরে এটা গণহত্যার দিকে আগাতে থাকে। তো ওই যে সিলেটের পলাতক সাবেক মেয়র যিনি নিজেই মামলার আসামি, উনি কি করলেন, উনি অভিযোগটা যেটা জমা দিচ্ছেন গণহত্যার, তার মানে এটা বাই ডিফল্ট উনি যে কমিউনিকেশন করেছেন স্টিল ইজ এ প্রবলেমেটিক থিং। 2 নম্বর ব্যাপারটা আমি বলি, এই ব্যাপারটা যখন কমিউনিকেট করেছে, এই ব্যাপারটা কমিউনিকেট করার পরে ধরলাম কমিউনিকেট করলো, কেউ করতেই পারে, এটা যে কেউই করতে পারে, তানভীর আহমেদ আপনিও করতে পারেন, কাজী ওমর ফয়সালও করতে পারে, আমিও করতে পারি। এবং আপনি যার একটা কথা বললেন না যে শেখ হাসিনার বিরুদ্ধেও এই ধরনের অভিযোগ আনা হয়েছে কিন্তু তারা কথা বলতে চায়নি, কারণ এটার কিছুটা নর্ম আছে। যখন ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ থেকে কোনোভাবে করা হয়, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে হিডেন রাখারও একটা ব্যাপার আছে, কিন্তু এটা ম্যান্ডেটরি কোনো কিছু না। আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যখন এই ফোরামে, দেশীয় কোনো ফোরামে যদি বিচার করা যায়, তখন কিন্তু আগে দেশীয় ফোরামের বিচারটা নিশ্চিত করা হয়। আপনি জানেন যে শেখ হাসিনা বাংলাদেশে অনেকগুলো হত্যা মামলার আসামি, এবং তাকে এই বিচারটা করার পাশাপাশি একটা পর্যায়ে জানেন যে সে তো পলাতক, অবৈধ খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা পলাতক, এবং উনাকে পরে যেটা করা হবে। আমার মাঝে মাঝে তো আমাকে প্রশ্ন নিতে হবে, নাহলে আমার ভূমিকাটা আসলে কি এখানে? না, হ্যাঁ শিওর তানভীর ভাই, এক্স্যাক্টলি শিওর তানভীর ভাই, প্লিজ। তারপরে আমিও একটু কথা বলার সুযোগ যদি পাই আর কি, প্রশ্ন করার সুযোগ যদি পাই। এখন প্রফেসর ডক্টর ইউনূসের এখন অধীনে যে সরকার রয়েছে, সেই সরকার শেখ হাসিনার বিরুদ্ধে, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ওয়ারেন্ট জারি করা হয়েছে, এবং তার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। আমি জানি না প্রতিদিনই কি পরিমাণে মামলা হচ্ছে। এখন তিনি তো রাষ্ট্র ক্ষমতায়, তো ইন্টারপোল আছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের অধীনে তাকে দেশে ফিরিয়ে নিয়েও তো মামলার মুখোমুখি করা যায়। কিন্তু আমরা দেখেছি এর আগে যখন বিগত সরকার ছিলেন ক্ষমতায়, অর্থাৎ আওয়ামী লীগের সরকার ছিল, তখন তারেক রহমানের বিরুদ্ধেও এভাবে আন্তর্জাতিক মামলা করা হয়েছে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে অং সান সুচির বিরুদ্ধেও এই ধরনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। কোনো একটি মামলাই তো আসলে বা অভিযোগগুলো আমলে নেয়নি। বার্মার এই ধারাবাহিক কিলিং, এটাকেও তো প্রমাণিত করে সেটা পর্যন্ত নেয়নি। এক্স্যাক্টলি। আদৌ এই যে সাধারণ মানুষকে একটা ধারণা দেওয়া, একটা মামলা করে বা অভিযোগ একটা ইমেল করেই, একটা রেফারেন্স নাম্বার নিয়েই আপনি বলছেন আপনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছেন, আর অন্য পক্ষ বলছে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। সাধারণ মানুষ কি তাহলে এ ধরনের কর্মকাণ্ডে বিভ্রান্ত হচ্ছে না? অবশ্যই অবশ্যই তানভীর ভাই, এটা বিভ্রান্ত হওয়ার জায়গাটা কি, আমরা অনেক ক্ষেত্রে যেটা বলি যে লয়ের যেটা প্রসেস, সেই প্রসেসটা ফলো না করে অনেকে যেটা করার চেষ্টা করে, এইটাকে পাবলিসিটি করার চেষ্টাটা করে, ফুল প্রসেসটা না বুঝে। মানুষ যখন শুনবে রোম স্ট্যাটিউট, তখন মনে করবে বাপরে বাপ কত না জটিল প্রক্রিয়া, মামলা বুঝি হয়ে গেছে। এবং আপনার প্রশ্নটা কিন্তু খুবই ভ্যালিড। দেখেন, মিয়ানমারের ওই কেসেও কিন্তু বিচার করা যাচ্ছে না ঠিক মতো, এবং আমি জানি না শেষ মুহূর্ত পর্যন্ত এটা করা যাবে কিনা। আর একটা ইন্টারেস্টিং তথ্য দেই, তাহলে আপনার কাছে পুরো ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, এবং যারা অডিয়েন্স আছে তাদের কাছেও ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখেন, বলা হচ্ছে 5 থেকে 8 আগস্ট পর্যন্ত গণহত্যার দায়ে এই সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এই সরকার শপথ গ্রহণ করেছিল কবে? 8 তারিখ রাতের বেলায়। তাহলে ওই টাইমের ভেতর তো তারা নন এক্সিস্টেন্ট, দে ওয়ার নট গভর্নমেন্ট। আপনি যে তাইলে গভর্নমেন্টের সব উপদেষ্টাদের নামে যে ইভেন কমিউনিকেশনটাই দিলেন, তারা তো ওই টাইমে সরকারি না, এবং স্টেট পার্টি হিসেবে, স্টেট মেশিনারি হিসেবে এই ঘটনাগুলো ঘটেনি, এবং যেভাবে বলা হচ্ছে সেটা অনেক বেশি ওভারহাইপ। আপনি ডক্টর ইউনূসকে এই ধরনের মামলা যেটা, হ্যাঁ,
এই জাতীয় মামলার যেটা তানভীর ভাই আমার কাছে যেটা মনে হয় এটা হাইপটা অনেক বেশি, কিন্তু এখন পর্যন্ত কার্যকারিতার দিকে নেই। কিন্তু প্রশ্ন নেন না, মাঝে মাঝে প্রশ্ন নেন। আপনি হ্যাঁ প্লিজ বলেন, আপনি উত্তর দেবেন। হ্যাঁ প্লিজ বলেন প্লিজ। ডক্টর ইউনূসের এই নেতৃত্বাধীন ৬২ জনের উপদেষ্টাকে আপনি বাঁচিয়ে দিলেন, কারণ ওনারা ৫ থেকে ৮ এর মধ্যে শপথ নেন নাই। তো যিনি যে মা পুত্র সন্তান হারালেন, যিনি কন্যা আহত হলেন, শিশু সন্তান হারালেন, সাধারণ মানুষ এর মৃত্যু হয়েছে। তো উভয় সরকারের আমলে, অর্থাৎ পূর্ববর্তী শেখ হাসিনা সরকারের আমলেও হত্যাকাণ্ড হয়েছে শত শত, এবং ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও শত শত হত্যাকাণ্ড হয়েছে। এটি শুধু ৫ থেকে ৮ই আগস্ট পর্যন্ত না, এর পরবর্তীতেও ম্যাস কিলিং হয়েছে। আওয়ামী লীগের দলীয় কর্মীদের হত্যা হয়েছে, তাদেরকে লুটপাট করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, সংখ্যালঘুদেরকে হত্যাকাণ্ড হয়েছে, তাদেরকে অপদস্থ করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এই যে ভিকটিম, এই ভিকটিমদের ন্যায় বিচার কে কার কাছে চাইবে? আপনারা তো ২ রাষ্ট্রপ্রধানকে বা সরকার প্রধানকে বাঁচিয়ে দিলেন, ২ পক্ষ। তো সাধারণ মানুষের যাওয়ার জায়গাটা কোথায়? আমার প্রশ্ন সেটা। ওকে, আমাকে একটু ধৈর্য ধরে শুনবেন। প্রথম কথাটা হলো, প্রত্যেকটা মৃত্যুই ক্ষতিকর, কারণ আমি না এই যে ভিন্ডিক্টিভ ভাবে কোনো মৃত্যু হচ্ছে, যে কোনো মৃত্যুই আসলে মানুষের জন্য খুবই ক্ষতিকর। এইবার আমি আপনার পয়েন্টে একটু চলে আসি। আপনি যখন আমাকে বলছেন শেখ হাসিনার সময় শত শত হত্যা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় শত শত হত্যা হয়েছে, এই প্রপোজিশনটা শুধুমাত্র প্রবলেমেটিকই না, অত্যন্ত আপত্তিকর। শেখ হাসিনার টাইমে শত শত না, আপনি দুইটাকে আপনি লেবেল করে ফেলেছেন। আপনি কি খেয়াল করে দেখেছেন? একটা ফ্যাসিস্ট রেজিম বিগত 15টা বছর ধরে দেশে দমন পীড়ন, খুন এবং কি পরিমাণ নিপীড়ন চালিয়েছে, এমনকি এই জুলাই গণ অভ্যুত্থানে 2000-এর ওপরে মানুষকে মেরে ফেলেছে। আপনি কিন্তু 17 ঘরে নামিয়ে নিয়ে এসেছেন। জুলাই গণ অভ্যুত্থানেই 2000-এর উপরে মানুষ মেরে ফেলেছে, 25,000-এর মতো মানুষ আহত, কোনোদিন চোখে দেখবে না, নর্মাল লাইফে ব্যাক করবে না, শুধুমাত্র জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। তার আগের 15টা বছর প্রত্যেকটা বছর শেখ হাসিনা যে কাজটা করছে, প্লিজ আমাকে শেষ করতে দিবেন। আপনার প্রশ্নটা পেয়েছি তানভীর ভাই, আপনি সম্পূর্ণ প্রশ্নটা আমি আর এটা একটু ক্লিয়ার করতে হবে প্লিজ। হ্যাঁ আমি একটু বলেন। হোক, সহস্র হোক, অযুত নিযুত হোক, সংখ্যাটা নিশ্চয়ই আলোচনায় আসবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটা দায়ের করে অভিযোগটা দিয়ে এই যে দীর্ঘ প্রক্রিয়া 30 বছর লেগে যায়। আমি কিছুক্ষণ আগে গবেষণার রিসার্চ পেপারটা দেখছিলাম, যে ওই যে দেখবেন মামলার রায় হয় দিন শেষে খুবই কম। কম্বোডিয়ার এক্সাম্পলটা তো 30 বছর লেগে গেল। ততদিন পর্যন্ত 30 বছর শেখ হাসিনা বেঁচে থাকবেন কিনা আমি জানি না। তো 30 বছরে এই মামলা করতে গিয়ে তো যিনি এই এখনকার ভিকটিম, তাদের জন্য ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা হবে যদি একটু বলেন। তাদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি যেটা বলি, আমাদের জেনারেশনাল কিছু বায়াসনেস আছে কোর্ট সিস্টেমে প্রত্যেকটা জায়গাতেই, এবং দায় মুক্তির যেটা কথা সেটা কিন্তু 8 আগস্ট পর্যন্ত দেয়া হয়েছে। কিন্তু তারপরের যে অভিযোগ, কেউ যদি মনে করে লাইক কেউ লন্ডন গিয়ে আছে, কেউ অন্য জায়গায় আছে, কেউ যদি মনে করে যে সে দেশে আসবে, তাকে তো দেশে আসতে আইনগতভাবে কোনো বাধা নাই। আমি তো চাই যে সিলেটের যে সাবেক পলাতক মেয়র, উনি নিজেও আসামি, উনি দেশে চলে আসুক। দেশে আসলে কি সরকার বলবে যে তুমি দেশে এসো না? ইভেন শেখ হাসিনারও যদি মনে হয় যে দেশে এসে মামলা করবে, উনি দেশে আসুক, মামলা করুক। এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা হলো, এরা যে মামলাটা করবে, আমার কথা যেটা প্রত্যেকটা জায়গাতে, এবং আর এর আগে সাবস্টেন্সিয়েট একটা ব্যাপার করার দরকার আছে, দায় মুক্তি নিয়ে, তা না হলে অনেকের ভেতরে আবার অনেক ঢাক ঢাক গুড়গুড় করার প্রশ্ন আসতে পারে। কারণ এই আমাদের যে আজকে বসায় এই জায়গার প্রপোজিশনে মিস্টার মজুমদার প্রথমেই যেটা বলেছিলেন, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত উনি মেনশন করতে চেয়েছিলেন 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত দায় মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু উনি বোধহয় জানেন না এই নজিরটা এইবারই প্রথম নয়, এই নজির ক্রমাগত ভাবেই ছিল। এবং বাংলাদেশে প্রথমে দায় মুক্তি কবে দেওয়া হয় তানভীর ভাই নিশ্চয়ই আপনার জানা থাকার কথা, অডিয়েন্স যারা জানেন না তাদেরকে আমি বলে দেই। 1971 সালের 1 মার্চ থেকে শুরু করে 1972 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছিল। তার মানে দায় মুক্তির যে কালচারটা এইবার খেয়াল করে দেখেন, এবং এই যে প্রথম দায় মুক্তি, তার মানে দায় মুক্তির ব্যাপারটাও কেউ যদি মনে করে এইবারই প্রথম দেওয়া হয়েছে, এই টাইপও কিন্তু শোরগোল আসে। কারণ বর্তমানে কি অনেক বেশি প্রোপাগান্ডার যুক্ত, মানুষ দেখবেন একটা হাইপ তুলবে, এইবারই বোধহয় প্রথম এই ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু এই কথাটাও কিন্তু সঠিক না। সেই 71 সালের পরেও 1972 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে প্রথম দায় মুক্তি দিয়ে দেওয়া হয় মুক্তিযোদ্ধাদের। এবং তারপরেও কিন্তু 71-এর 16 ডিসেম্বরের পরে কি বিভিন্ন জায়গায় আক্রমণ হয়নি?
হয়েছে, আমাদের দেশের মুক্তিযোদ্ধা যারা ছিলেন এমনকি তারাও কিন্তু বিভিন্ন জায়গায় ভিকটিম হয়েছেন। আপনাকে পার্টিকুলারলি দুই একটা জায়গা, আমি আসলে আলোচনাটা অন্যদিকে চলে যাবে ওই জন্য আমি টানছি না, কিন্তু ইতিহাসের আলোচনা টানলে দেখতেন অনেক ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পরিবারও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভিকটিম হয়েছে নানা জায়গায়, এবং দায় মুক্তিটার জায়গাটা ছিল 72 সালে। সেদিকে আমি আলোচনাটা টানবো না, তাহলে চলে যাবে ইতিহাসের অনেক লম্বা আলোচনায়। আপনাকে আমি যেটা বলছি, যারা মনে করছে যে ঠিক আছে তারপরেও যে ধরনের বিচার চাওয়া দরকার, কারণ আপনি জানেন আইসিটি ট্রাইব্যুনাল আছে, তারাও কিন্তু অভিযোগ দায়ের করতে পারে, ঠিক না? এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের আইনেও যারা বাইরে আছেন তারা বাংলাদেশে ব্যাক করুক, ব্যাক করে এসে তারা মামলা করুক। আমি চাই শেখ হাসিনা এসে মামলা করুক, নিঝুম মজুমদার এসে মামলা করুক, এবং যারা যারা আছে তারা দেশে ব্যাক করে মামলা করুক। তারা দেশে ব্যাক করতে চাইলে কেউ সম্ভবত বাধা দিবে না। ধন্যবাদ। আমি একটু কাজী ওমর ফয়সাল আপনার কাছে জানতে চাইছি, যে প্রশ্নটা আমি বারবার সৈয়দ আব্দুল্লাহর কাছ থেকে আসলে বোঝার চেষ্টা করছিলাম, আপনি একটু একাডেমিক পার্সন, সে কারণে একটু জানতে চাই। যেমন বিগত সরকার 16 বছর ক্ষমতায় ছিল এবং অত্যন্ত শক্তিশালী সরকার ছিল, এবং সকল মেকানিজম থাকার পরেও, যেমন বিদেশে তারেক রহমান ছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তো তার বিরুদ্ধেও এ ধরনের মামলা হয়েছে, ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি হয়েছিল, ওনাকে কিন্তু আনা যায়নি, ফিরিয়ে এনে বাংলাদেশে বিচার করা যায়নি। তো ওনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ছিল, সেই অভিযোগগুলোর যারা ভিকটিম, তাদের ন্যায় বিচার আসলে নিশ্চিত হয়নি। তো একটি সরকার পরিবর্তন হয়ে গেল, আমার মূল আগ্রহের জায়গাটি হচ্ছে সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে, সরকার প্রধানরা দায় মুক্তি পাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষ যেখানে প্রাণ দিয়েছে তাদের ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব কি আসলে? একাডেমিক বিশ্লেষণ। এখানে আমি যতটুকু জানি যে তারেক রহমানের এগেইনস্টে কোনো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ক্রাইমস এর কোনো অভিযোগ নাই, মানে জাতীয় কমিউনিস্ট হিউম্যানিটি কোনো জেনোসাইডের কোনো অভিযোগ নাই। তার এগেইনস্টে জেনোসাইডের অভিযোগ নাই, আমি বলছি অন্যান্য মামলা ছিল। দুই রাষ্ট্রপ্রধান, তাদেরকে কোনো একটি কেস স্টাডি আমাদের কাছে নাই যে এটি খুব স্বল্প সময়ের মধ্যে হয়। কম্বোডিয়ার বিষয়টি 30 বছর হয়েছে, আমি জানি না যে মায়ানমারের মামলা 30 বছর ধরে চলছে। হ্যাঁ, তো এই যে লম্বা সময় ধরে ভিকটিমও মারা যেতে পারেন, এবং যার বিরুদ্ধে অভিযোগ তিনিও বেঁচে থাকবেন কিনা এর কোনো গ্যারান্টি নাই। সাধারণ মানুষের ন্যায় বিচারের জায়গাটিকে নিশ্চিত করবে। না, এখানে আমি একটা কথা বলতে চাই, আপনি যেটা বলছেন যে এই পর্যন্ত কোনো বিচার হয়নি, সেটা কিন্তু না, অনেকগুলো বিচার কিন্তু হয়েছে। হেড অফ দ্য স্টেটের বেশ কিছু বিচার রোয়ান্ডাতে হয়েছে, মিস্রা হয়েছে, ইউগোস্লাভিয়াতে, কসোভোতে এখন বিচার চলছে, বেশ কিছু হয়েছে, হয় যে নেই সেটা না। তবে হ্যাঁ, এটা সত্যি যে হচ্ছে যে আপনার এই জাতীয় সরকার প্রধানদের বিচার খুব কঠিন, কারণ এদেরকে যদি আসলে লবিং থাকে এবং মানে ক্যাটস লাইফ 9 লাইফস কঠিন হয়ে যায় কিছুটা। ইকো হচ্ছে আমার কথা বলতে সমস্যা। আচ্ছা, আমি সৈয়দ আব্দুল্লাহর কাছে আবার একটু ফিরছি। সৈয়দ আব্দুল্লাহ, জি আমার কথা, জি ভাইয়া, আচ্ছা উনি শেষ করতে যাচ্ছে, আপনার ঠিক আছে, আপনি শেষ করুন। কোনটা কারণে ইকো হচ্ছে, আমি কথা আমার এখানে ব্যাক আসছে, সেজন্যই বলছি। সো না, এক্ষেত্রে বিচারটা কিন্তু খুব লং টাইম নাই, এটা সত্যি। তবে একটা জিনিস এখানে ভুল বোঝা হচ্ছে যে আইসিসি কিন্তু আপনি যদি মানে ইয়াতে ইনফরমেশন দেন, আইসিসি কিন্তু কেস নিয়ে ডিল করে না, ডিল করে সিচুয়েশন নিয়ে। এবং যখন আইসিসি যদি কোনো দিন, আমার মনে হয় না করবে, এই জাতীয় কমপ্লেইনের রেসপন্ড করে, তখন কিন্তু পার্টিকুলারলি 5 থেকে 8 অগস্ট দেখবেন না, দেখবে হচ্ছে 18 জুলাই থেকে যতদূর পর্যন্ত আছে ওই পর্যন্ত, অথবা আরো বেশি, অথবা 2010 সাল থেকে যতদিন সময় আছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রসিকিউটর কিন্তু দুই পক্ষেরই কিন্তু যা অভিযোগগুলো আছে তাদের স্ট্যান্ডার্ড ফলো করে। এবং আপনি যেটা মিয়ানমারের কথাটা বললেন, মিয়ানমারের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আইসিসি কিন্তু ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া করে না, যেটা আমাদের আইসিটিভিতে আছে, অনেক ক্রিটিসাইজ। রিসেন্টলি ইউকে সুপ্রিম কোর্টের ডিসিশন দিয়েছে চৌধুরী মনুদ্দিন ভার্সেস দ্য সেক্রেটারি অফ স্টেটের। সো আইসিসিতে কোনো ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হয় না, এবং এই জন্য এদেরকে আপনি সর্বোচ্চ অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত যেতে পারবেন। তারপরে আপনি যদি যেতে চান ফ্রেমিং অফ চার্জের জন্য, সেক্ষেত্রে আপনাকে এই অ্যাকিউজকে আপনাকে কোর্টের সামনে নিয়ে আসতে হবে। এই জন্য মূলত হচ্ছে এই বিভিন্ন যে জায়গাগুলো আছে, বিশেষ করে মিয়ানমারের যে কেসটা আছে, বেশি দূর আগাচ্ছে না, এটা হচ্ছে রিজন। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এই জাতীয় বিচারগুলো আসলে অনেক বেশি সময় লাগে। আপনি যেহেতু ইউকেতে থাকেন, আপনি কিন্তু পিনোচের কেসটা জানেন, পিনোচের ক্ষেত্রে কি হয়েছিল। সো পিনোচের কিন্তু এবং এরকম বেশ কিছু বই আছে, একজন ভদ্রলোক আছেন নাম রুডি ব্রড, উনি একটা বই লিখেছেন হাউ টু ক্যাচ ডিটেক্টর। খুব সম্প্রতি হচ্ছেন একজন চাঁদের একজন ডিটেক্টর ছিলেন, হিসেন হাবরে, ওনাকে নিয়ে অনেক মানে চ্যালেঞ্জটা হলো বিটুইন সেনেগাল এন্ড বেলজিয়াম, এন্ড ফাইনালি একটা হাইব্রিড ট্রাইব্যুনাল করা হলো,
সেখানে বিচার করা হলো। সাধারণত ইন্টারন্যাশনাল কোর্টগুলা ডেথ পেনাল্টি দেয় না, সো লাইফ প্রিজন ছিল এবং উনি মারা যান হচ্ছে কোভিডের সময়। সো এই যে বিচার যে হয় না, দ্যাটস নট ট্রু। হয়, সময় লাগে, কিন্তু উই নিড টু ওয়েট ফর দ্য টাইম। এখন ইউরোপে কিন্তু থার্ড একটা ওয়েভ আছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল জুডিশিয়াল কেস, ইউকেতেও আছে। আপনি মাঝে মাঝে দেখবেন নিউজে হচ্ছে যে সিরিয়ান কোনো অথবা ইরাকি কোনো হচ্ছে এই যে বিভিন্ন ক্রিমিনাল যেগুলো আছে সেগুলা ওদের ইউনিভার্সাল জুডিশিয়াল কোর্টে বিচার হচ্ছে। তো এই ক্ষেত্রে যদি আমার অনেকে বলে থাকেন যে যে ফর্মার রেজিমের অনেকে ইউকে বিভিন্ন ইউরোপিয়ান দেশে আছে, সেই ক্ষেত্রে আপনি যদি কোনোদিন দেখেন যে লোকাল কোর্টে ওদের বিচার হচ্ছে, ইট উইল নট বি এ নিউ থিং। তো এরকম আছে। এখন এই ক্ষেত্রে ইউ হ্যাভ টু ওয়েট। আসলে ওয়েট করার কিছু নাই, কারণ স্টেট টু সভরেন, আপনি কিভাবে নিয়ে আসবেন? ঠিক আছে, আপনি আমাদের ইন্ডিয়ার সাথে যেটা বলছেন, শেখ হাসিনার কথা আসলো, ইন্টারপোলের কথা বললেন, ইন্ডিয়ার সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে। আমাদের দুইটা দেশের সাথে এক্সট্রাডিশন ট্রিটি আছে, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে আপনার থাইল্যান্ড। এই এক্সট্রাডিশন ট্রিটি থাকা সত্ত্বেও, আমার দুটো লেখা আছে এই বিষয়ে, দুটো অপারেট আছে এই বিষয়ে, সত্ত্বেও কিন্তু ওনাকে নিয়ে আসা যাবে কি যাবে না সেটা নিয়ে অনেক আছে, কারণ এই জাতীয় ডিসিশন গুলো ইজ মোর পলিটিক্যাল দ্যান লিগাল। তো এই ক্ষেত্রে আসলে উই নিড টু ওয়েট এন্ড সি। অ্যান্ড এবং বাংলাদেশের ক্ষেত্রে একটা জিনিস খুব এক্সেপশনাল, লাস্ট স্টেটমেন্ট যেটা, যে সেটা হচ্ছে যে এই গভর্নমেন্ট, আমাদের যে এক্সিস্টিং গভর্নমেন্ট আছে, এটা কিন্তু খুব একটা বোল্ড স্টেপ নিয়েছে। সেটা হচ্ছে ওএসসিএস এর যে ইনভেস্টিগেটিভ মেকানিজম আছে, এটা কিন্তু উনি কিন্তু ওনাকে এই টিমটাকে কিন্তু বাংলাদেশ কিন্তু অ্যাকসেপ্ট করেছে, যেটা হচ্ছে আর্লিয়ার গভর্নমেন্ট কিন্তু মানে সাড়া দেয়নি, কিন্তু এই গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করেছে, দে আর ইনভেস্টিগেটিং। এবং ইংলিশ গভর্নমেন্ট কিন্তু জানে যে এই মেকানিজম যদি আসে, সেক্ষেত্রে কিন্তু ওই 5 থেকে এই যত অগাস্ট পর্যন্ত আছে ওই পর্যন্ত কিন্তু বিচার করবে, ইনভেস্টিগেট করবে, এটা কিন্তু জানে। সুতরাং যে কথাগুলো আসছে, বিভিন্ন ডিসইনফরমেশন মিসইনফরমেশন আমরা জানি অথবা না জানি, এগুলো নিয়ে কিন্তু ভেরিফাই কিন্তু এখন চলছে। সো মনে হয় আমাদের এই রিপোর্টটা আসলে কথাটা বলতে সুবিধা হবে, বাট স্টিল কোনো না কোনো ভাবে এগুলোর বিচার হয়, কোনোভাবে রেমেডি হয় অথবা হয় না, কিন্তু একটা প্রসেস চলে। ধন্যবাদ। আমি দর্শকদের প্রতি বিনীত অনুরোধ করছি, আপনারা মন্তব্য করছেন, রিয়াক্ট করছেন, কিন্তু ব্যক্তিগতভাবে যদি আপনারা আক্রমণ করেন, সেগুলো আমরা স্ক্রিনে দেখাতে পারবো না। আপনাদের যদি গঠনমূলক মন্তব্য থাকে, সেটি নিশ্চয়ই আমরা আলোচনা করতে পারবো। কিন্তু সৈয়দ আব্দুল্লাহ, আপনি আনমিউট করুন। আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আপনার কি মনে হয় না এই মামলাগুলো শুধুমাত্রই রাজনৈতিক পয়েন্ট? শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ উঠলে প্রধান উপদেষ্টা খুশি হবেন, আবার প্রধান উপদেষ্টার বিরুদ্ধে যদি অভিযোগ দাখিল করা হয়, তাহলে বিগত সরকারের প্রধানমন্ত্রী অথবা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা খুশি হবেন। তো এটা কি রাজনৈতিক পয়েন্ট বাড়ে? ইন্টারন্যাশনাল যে কোনো ফোরামে যে কোনো ইস্যু, ফয়সাল ভাই একটা জায়গায় টান দিয়েছিলেন, আমিও ইন্টারন্যাশনাল লয়ের স্টুডেন্ট, সেই জায়গা থেকে যদি একটু ব্যাখ্যা করি, আপনি দেখবেন ইন্টারন্যাশনাল ল দিয়ে যে কোনো কিছু যদি আপনি কাজ করতে চান, এই জায়গায় লয়ের পয়েন্টের চেয়েও সবচেয়ে যেটা ইম্প্যাক্ট রাখে সেটা হলো ডিপ্লোমেসি। এবং এই ডিপ্লোমেটিক ইস্যুগুলা নিয়ে আমি কিন্তু আগেই বলেছি, আইসিসির এই যে মামলা যেগুলো, এইগুলা নিয়ে আসলে এই যে ব্যক্তিগত অতি উৎসাহ, এই ব্যাপারটা অত্যন্ত ক্ষতিকর। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি একটা স্টেটমেন্ট আমি আপনাকে মনে করিয়ে দিই, এটা বুঝতে খুবই সুবিধা হবে। ইউনূস সাহেব কিন্তু কিছুদিন আগেও বলেছে, শেখ হাসিনা ভারতে যেরকম আছে, আপাতত তাকে নিয়ে আমাদের কোনো কথাবার্তা নাই। দেশের ভেতরে আপনি জানেন একটা আইসিটি ট্রাইব্যুনাল করা হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সেই জায়গায় কিন্তু মামলাগুলো তোলা হচ্ছে এবং পরবর্তীতে কি স্টেপ হয় সেটা সময় বলে দিবে। কিন্তু এই সরকার ইনিশিয়ালি যেটা করার চেষ্টা করছে, ইভেন একটা এক্সট্রাডিশন ট্রিটি যেটা আছে, সেটার ভিত্তিতেও ইন্ডিয়াকে যে বারবার করে নোটিশ দেওয়া, সেটাও কিন্তু এই সরকার এখন পর্যন্ত করেনি। কারণ আপনি জানেন, একটা গণ অভ্যুত্থান ঘটে যাওয়ার পরে বাংলাদেশের রাষ্ট্রের স্ট্যাবিলিটি অর্জন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং বিচারের ক্ষেত্রে শেখ হাসিনার বিচার তো বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনাল যেটা হবে সেখানে তো চলছে, শুধু শেখ হাসিনা না, শুরু হবে। শেখ হাসিনার পাশাপাশি আরো যারা যারা পারপেট্রেটর আছে প্রত্যেকেরই কিন্তু বিচারটা শুরু হবে। সো আমার কাছে মনে হচ্ছে গভর্নমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে তারা আগে আইসিটি ট্রাইব্যুনালের দিকেই তারা আগ্রহী, এবং পরবর্তীতে সময় বলে দিবে কিভাবে প্রসিড করবে। কোনো কারণে যদি দরকার হয়, অবশ্যই ইন্টারন্যাশনাল ফোরামে বাংলাদেশ গভর্নমেন্টের জায়গা থেকে আগানোর দরকার হতে পারে। তার কারণ হলো সেই অপশনটা কিন্তু গভর্নমেন্টের কাছে আছে। এই সেন্সে বলছি, এই যে ক্রাইম গুলা ঘটেছে, এটা কিন্তু বছরের পর বছর ধরে ওয়াইড স্প্রেড ওয়েতে, সিস্টেমেটিক ওয়েতে যে ক্রাইম গুলা ঘটেছে, এইগুলা দিয়ে আপনি শেখ হাসিনাকে ফ্রেম করতে পারবেন। কিন্তু প্রবলেমটা হলো দুইটা ব্যাপার ইকুইভ্যালেন্ট না। আমি কিন্তু উইথ ডিউ রেসপেক্ট আমি আপনাকে একটা কথা বলি, আমি আগেই বলেছি, একটা সিঙ্গেল প্রাণও যদি যায়,
ইনফ্যাক্ট কেউ যদি আমার পলিটিক্যাল শত্রুও হয়, কাউকে যদি আমার পলিটিক্যাল অপোজিশনেও দাঁড়িয়ে থাকে, আমি আসলে না কখনোই চাই না যে তারও প্রাণটা ঝরে যাক। আমার স্ট্যান্ডটা কিন্তু খুবই ক্লিয়ার। সো সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করবেন। কেমন ভাবে ধুয়ে দিল আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করবেন। বন্ধুরা, হার্পিক কিন্তু বারবার দেখিয়ে নিজাম মজুমদারকে চরমভাবে অপমান করে দিয়েছেন শহীদ আব্দুল্লাহ। তো বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।